এই চন্দন সেনটাকে আমি খুঁজে পেতে বারবার করে অবাক হই যে চন্দন সেন বলছেন 2008 সালের পর থেকে, এবং আমরা সকলে জানি, আমাদের তখন এখানে এই চত্বরে যাতায়াত সব কিছু আমরা সেটা জানি, কিন্তু চন্দন সেন 2008 সালের পর থেকে সক্রিয় সিপিআইএম সমর্থক, ব্রিগেডে চলে যাচ্ছেন। কারণ 2008-এর আগে সিপিআইএম আমাকে নকশাল ভাবতো, আপনাকে নকশাল ভাবতো। আমার প্রশ্নটা হচ্ছে যেটা, আবার সিপিআইএম নেতৃত্বের সঙ্গে তো আপনার সরাসরি যোগাযোগ, আমি জানি, তারা কিছু বলেন না চন্দন এইভাবে বলো না, একটু রেখে টেখে বলো, বলেন না? না, কখনো বলেনি। এই প্রকাশের সমালোচনাটাকে এই বলেনি বলেই আমি এখনো তাদের সঙ্গে আছি। আচ্ছা, মানে স্বাধীন চেতা চন্দন তার বদলে আচ্ছা তুমি এটা বললে তো, হ্যাঁ, এই 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 তথ্য আছে আমাদের কাছে, তোমার এই কথা বলার উল্টো দিকে, হ্যাঁ, এই আলোচনার পরিসরটা ওরা তৈরি করতে দেন। মানে সিপিআইএমে সেই পরিবেশ আছে, পরিসর আছে, সেই পরিসরটা তৈরি করতে দেন। যদিও 2008-এর আগে পর্যন্ত সেই পরিসরও বন্ধ করে দিয়েছে বিরোধী সিপিআইএম। ভালো, আমার শেষ প্রশ্ন একটা, জাস্ট টপিংস, এই প্লেটের ওপর একটা টপিংস, সেটা হচ্ছে আমি 5টা নাম করবো, আপনাকে একটা করে বাক্য বলতে হবে। 1 নম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্রাত্য বসু আমাদের প্রজন্ম নয়, ও আমাদের পরের প্রজন্ম, আমার থেকে অনেক ছোট। আমার শেষ দুটো নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ নামটা শেষে করছি। নমস্কার, কবি রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আমার বাঁ পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন তার সম্পর্কে কিন্তু কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার ধৃষ্টতা আমার নেই। এই হেমন্ত সন্ধ্যায় খুব অল্প কিছু সময়ের জন্য চন্দনদাকে আমরা পেয়েছি, এবং এখন চন্দনদার সঙ্গে কথা বলতে গিয়ে আমার খুব বেশি করে দত্তকুলধ্বব কবি, যার কবরস্থান কিছুটা দূরেই এখান থেকে, আমরা একাডেমি অফ ফাইন আর্টসে বসে আছি এই মুহূর্তে। হেবঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন, তাসবে অবোধ আমি অবহেলা করি। দত্তকুলধ্বব কবি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন, এই কথা বলেছিলেন চন্দনদা। এটা দিয়ে শুরু করলাম আজকের এপিসোড। আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। বঙ্গ কি অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন চন্দন সেনকে অবহেলা করলো কোথাও গিয়ে? এই পেন্সিভ নোটটা এই সময়ে দাঁড়িয়ে 60 বছর পেরিয়ে গিয়েছে, প্রৌঢ়ত্বের শেষ পর্যায়ে বার্ধক্যে শুরু হচ্ছে, কিন্তু ভীষণ রকমের যুবক চন্দন সেনের কি আক্ষেপ কোথাও কাজ করে? না, দেখুন, ওই একটা লেখায় বেরিয়েছিল আমি কেন তথাকথিতভাবে বাংলা সিনেমায় কাজ পাই না, তার একটা সহজ কারণ বুম্বাদা বলেছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিলেন যে তুই তো হিরো হিরোইনের ডেটের ওপর নির্ভর করে ডেট দিবি না, তো রিহার্সাল থাকলে বা শো থাকলে তুই বেরিয়ে চলে যাবি, তো তাহলে কেন তোকে নেবে? তো সেটা একটা ঘটনা। আমি কাজ করতে চাইলেও যে এই কতগুলো সমস্যা আছে সেগুলোকে আমি অস্বীকার করি না। তো সুতরাং যারা আমাকে নেবেন, মাফ করবেন, যারা আমাকে নেবেন তারা আমার সময় অনুযায়ী তারা আমাকে ভাড়া করবেন না, তাদের সময় অনুযায়ী আমায় ভাড়া করবেন, তো তার ফল ফলেছে। এই যে ভাড়া করার কথা বলছেন, এখানে গিয়ে কি কোথাও একটা শব্দ অপমান তুমি শিল্পীর চন্দন, কোথাও গিয়ে একটা বেদনা, কোথাও আক্ষেপ, কোথাও একটা ব্যথা মিশে থাকে? না না না, আমার নেই। আমি সত্যি কথা বলছি, আমি হ্যাঁ, আমি কাজ করতে চাই না তা তো নয়, কাজ করতে চাই, কিন্তু যারা আমাকে নিয়ে কাজ করবেন তাদের যে সমস্ত শর্তাবলী আছে আর কি, তার প্রথম শর্ত হচ্ছে যে যখন চাইবো, যেখানে চাইবো সেখানে পেতে হবে। এভাবেই কিন্তু বাকি আমার যারা বন্ধুবান্ধব, যারা সহ অভিনেতারা, তারা কিন্তু সেটাই করেন, তো ফলত তাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আর তাছাড়া আমি খুব বিক্রয়যোগ্য হয়ে উঠতে পারিনি, কারণ বিক্রয়যোগ্য হয়ে উঠতে গেলে প্রচুর কাজ করতে হয়, যে বিক্রয়যোগ্য হয়ে উঠতে পারিনি বলে ঘটনা ঘটেনি। চন্দন সেন চিরকালের এই আনকম্প্রোমাইজিং চন্দন সেন, রেবেল চন্দন সেন, কারণ চন্দন সেনকে কিন্তু আমরা কখনোই খুব একটা স্তাবক হতে দেখিনি। কোনো সরকারেরই স্তাবকতা আমরা করতে দিই। সরকারের প্রসঙ্গ কেন আসছে সে বিষয়ে তো অবধারিতভাবেই দর্শকও আন্দাজ করতে পারছেন, পশ্চিমবঙ্গের এই পাশ দিয়ে পেরিয়ে যাওয়া এই বাচ্চা মেয়েটিও বলতে পারবে, নতুন করে বলছি না সরকারের প্রসঙ্গ কেন আসছে। কিন্তু এই আনকম্প্রোমাইজিং চন্দন সেনের ফায়ারটা কোথা থেকে আসে, আগুনটা কোথা থেকে আসে?
আমি জানি না, মানে আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে মেরে যদি না ফেলে, হাত পা ভেঙে যদি ফেলে রেখে দেয়, সেটাও সমস্যার হবে। কিন্তু আজকে এই তথাকথিতভাবে যারা বিক্রি হয়ে গেছেন, যাদেরকে বলা হয় তথাকথিতভাবে চটি চাটা, তারা হয়তো রোজগারপাতি করছেন। কিভাবে? কিন্তু অভিনয় করে না, অভিনয় করে হোক, অন্যান্য কাজ করে হোক, তারা করছেন। কিন্তু তাদের সম্মান আছে কি? এবার যদি আত্মসম্মান বিষয়বস্তুটা মনে হয় যে ওটা তো আত্মসম্মান পরে দেখা যাবে, আগে তো খাই, আর ডাল ভাত কেন খাবো, বিরিয়ানিটাই খাই আগে, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তো ঘটনাটা সেরকমই হবে। 38টা কেমো, আমি যদি খুব ভুল না করে থাকি, 38টা কেমো, 38 সেকেন্ড, আমি জানি 38 মিনিট কেমোথেরাপির, আমি জানি, মানে আমার সেই অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমার অনেক ঘনিষ্ঠ জনের সেই অভিজ্ঞতা হয়েছে। আমি জানি যে কেমোথেরাপি কি ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণার সৃষ্টি করে। সেটাকে সারভাইভ করলেন এবং আপনার ইউটিউবে ছড়িয়ে আছে, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, এবং এ কথা মোটামুটি বাঙালি জানে চন্দন সেন কী পেরিয়ে এসছেন, কী সারভাইভ করেছেন। আমার একটা বক্তব্য, এই সময় এই জেনারেশনের যারা আপনারও দর্শক, তাদের মধ্যে একটা কোথাও গিয়ে এই সময়টা ভীষণভাবে লক্ষ্য করা যায় যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। কিছুদিন আগে একজন ডাক্তারির ছাত্র আত্মহত্যা করেছেন, আপনি জানেন, তার নাম দিব্য ভট্টাচার্য। এই যে নিজেকে শেষ করে দেওয়ার টেন্ডেন্সি একদিকে এবং প্রচণ্ডভাবে বাঁচার আকুতি আরেকদিকে, কি বলবেন যারা নিজেদেরকে শেষ করে দিতে চাইছেন তাদের উদ্দেশ্যে চন্দন সেনের বার্তা, সার্ভাইভার ওয়ারিয়ার চন্দন সেনের বার্তা? না দেখুন, এদের আমি একটা কথা বলবো যে আমি খুব সৌভাগ্যবান যে প্রচুর মানুষ আমাকে বাঁচিয়ে রেখেছেন অর্থ সাহায্য করে। আবার এটা উল্টো দিক থেকে দেখলেও এরকম হয় যে তাদের কোনো না কোনো যদি আমি কাজে না লাগতাম তাহলে তো তারা সেই সাহায্যটা করতেন না। আমার একটা বিষয় দুতরফের ক্ষেত্রে মনে হয়, যাদের ক্যান্সার হয়েছে তাদের সবচাইতে বড় দায়িত্ব আত্মীয় স্বজনদের অর্থ সাহায্য করতে না পারুন, অন্তত গিয়ে মানসিকভাবে তাকে, তিনি আছেন এবং তার দরকার আছে, এই মানসিক একটা অবস্থা তৈরি করাটা খুব জরুরি। ক্লাবগুলো, পাড়ার যে ক্লাবগুলো, তারা যদি মাঝে মধ্যে একজন যায়, গিয়ে পড়ে এলো কোনো খবরের কাগজ, বা তাকে নিয়ে একটু সিনেমায় গেলেন, বা কিছুই না করে একটু হাঁটতে বেরোলেন, ক্লাবে এসে একটু ক্যারাম খেলা দেখতে বসলেন বা কিছু করলেন, তাতে যে মানসিকভাবে যাতে একটু ভালো থাকে, তাতে যে জোরটা পাবেন উনি, এই যে ইনক্লুশন ছাড়া এক্সক্লুশন হয়ে যাওয়া, অর্থাৎ আমি এবং আমার ইমিডিয়েট ফ্যামিলি ছাড়া আমার সঙ্গে কারোর যোগাযোগ নেই, এইটা বন্ধ করাটা কিন্তু খুব জরুরি দরকার। কারণ সেটা হলেই আপনি একটা পাড়ায় আছেন, পাড়ার সমস্ত মানুষজন তারা আছে, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধে যে পাড়ার মানুষজনও আপনার আপদে বিপদে আসবে, এবং অর্থনৈতিক চাপ এখন সর্বত্র। সুতরাং সেই অর্থনৈতিক চাপের বাইরে চলে যাওয়ার জন্য যেটা বাকি লোকেদের দরকার, সেটা হচ্ছে একটু সহমর্মিতা, একটু সহযোগিতা। এই দুটো যদি থাকে তাহলে কিন্তু সেই যিনি অসুস্থ তার কাছে কিন্তু অনেকটা পাওয়া এবং তার কাছে অনেকটা জোর যে সরে আসুন, তার অনেকটা জোর যে না, আমার প্রয়োজন ফুরিয়ে যায়নি। বা কারণ আমরা সবাই জানি যে আমাদের শরীরের ভেতর থেকেই যে লড়ার ক্ষমতাটা আছে, যেটা আমাদের ইনহেরেন্ট ব্যাপার, প্রাণী জগতের ইনহেরেন্ট ব্যাপার, সেইটা আরও জোর পায়। ঠিক। সুতরাং আমার মতে ইনক্লুশনটাই ভালো, আরও লোকজনের সঙ্গে মেলামেশা করা, এটা দুতরফের কথাই বলছি। এই মূল্যবোধই কি চন্দন সেনকে এখনও বামপন্থীদের শিবিরে, সিপিআইএম ঘনিষ্ঠ চন্দন সেন সক্রিয় সমর্থক? সক্রিয় সমর্থক আপনি নিজেই বলছেন, সক্রিয় সমর্থক। আমি বলে আসি, এবং আমরা ব্রিগেডে আপনাকে বহুবার দেখেছি,
সভা সমিতিতে দেখেছি আপনি প্রকাশ্যে, কারণটা কি? এখনও অবধি সিপিআইএম মানে এখনও মনে করেন সিপিআইএমে সার্ভাইভ চন্দন সেন সার্ভাইভ করেছেন, সিপিআইএম সার্ভাইভ করবে? মানে ইলেকটোরাল পলিটিক্সে সার্ভাইভের কথা বলছি আমি। না, যদি এই শ্রেণী বিচ্ছিন্ন রাজনীতি করে বা শুধুমাত্র শহরাঞ্চলে রাজনীতি করে হবে না। আরও একটা জায়গা হবে না, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট দলের সঙ্গে যদি তাকে লড়তে হয়, তাহলে গণতান্ত্রিক পথ ছাড়াও তাকে কিন্তু ওই ফ্যাসিস্ট দলের মতো করেই কিছু কিছু সময় রুখতে হবে। যেমন আমি বলছি যে আমি অনেক জায়গায় তো বলেছি যে ভোট দিতে দিচ্ছে না, গুলি চলছে, লাঠি চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন যারা সিপিআইএমের সমর্থক বা ছেলে বা কর্মী, তাদের পক্ষে সম্ভব নয় যে গুলি চালানো, কিন্তু যেটা করতে পারা যায়, হাতের কাছে একটা বাঁশ পেলে সেটা নিয়ে আটকানো যায়। সক্রিয় প্রতিরোধের কথা বলছেন। একদম, কারণ তা না হলে কখনোই কোনো অবস্থাতেই তৃণমূল ভোট দেবে না। এটা তো শিখেওছে আবার সিপিআইএম এর কাছ থেকেই, দীর্ঘদিন সিপিআইএম এর। এই চন্দন সেনটাকে আমি খুঁজে পেতে বারবার করে অবাক হই, যে চন্দন সেন বলছেন 2008 সালের পর থেকে, এবং আমরা সকলে জানি, আমাদের তখন এখানে এই চত্বরে যাতায়াত সব কিছু আমরা সেটা জানি, কিন্তু চন্দন সেন 2008 সালের পর থেকে সক্রিয় সিপিআইএম সমর্থক, ব্রিগেডে চলে যাচ্ছেন। কারণ 2008-এর আগে সিপিআইএম আমাকে নকশাল ভাবতো, আপনাকে নকশাল ভাবতো। আমার প্রশ্নটা হচ্ছে যেটা, আবার সিপিআইএম নেতৃত্বের সঙ্গে তো আপনার সরাসরি যোগাযোগ, আমি জানি, তারা কিছু বলেন না চন্দন এইভাবে বলো না, একটু রেখে টেকে বলো, বলেন না? না, কখনো বলেনি। এই প্রকাশের সমালোচনাটাকে এই বলেনি বলেই আমি এখনো তাদের সঙ্গে আছি। আচ্ছা, মানে স্বাধীন চেতা চন্দন তার বদলে আচ্ছা তুমি এটা বললে তো, হ্যাঁ, এই তথ্য আছে আমাদের কাছে, তোমার এই কথা বলার উল্টো দিকে, হ্যাঁ, এই আলোচনার পরিসরটা ওরা তৈরি করতে দেন। না, সিপিআইএম এর সেই পরিবেশ আছে, পরিসর আছে, সেই পরিসরটা তৈরি করতে দেন। যদিও 2008-এর আগে পর্যন্ত সেই পরিসরও বন্ধ করে দিয়েছে বিরোধী সিপিআইএম, ভালো, হ্যাঁ, মানে বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমার মুদ্রা কথা হচ্ছে এই আজকেই যেমন 6টা উপনির্বাচনের রেজাল্টে এলো, যতক্ষণ না সিপিআইএম আবার গ্রামে গঞ্জে এবং তথাকথিত অসংগঠিত শ্রমিকদের মাঝখানে গিয়ে সংগঠন না তৈরি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই শ্রেণীবিচ্ছিন্ন রাজনীতির মাঝখানে গিয়ে যদি সিপিআইএমকে না দাঁড়াতে হয়, সিপিআইএমের আবার সারভাইভ করার রাস্তা কিন্তু হচ্ছে শ্রেণী রাজনীতি বলে আমি মনে করি। এবং এই তথাকথিতভাবে মধ্যবিত্ত তাদের মাঝখানে থাকা শ্রেণী বিচ্যুতি কোথাও গিয়ে একটা ঘটে গিয়েছে, দৃষ্টিভঙ্গিটা বদলে গিয়েছে। তো কমিউনিস্টদের শ্রেণী বিচ্যুতি মানে দরকার, ডিক্লাস হওয়া দরকার, হ্যাঁ, সেটা ঘটেনি তো, সেটা না ঘটে, আমি সেটাই বলছি, যেটা হওয়া উচিত নয় সেটাই হয়ে গিয়েছে, উল্টো দিক থেকে একটা ডিক্লাস হওয়ার একরকম। এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে দেখুন, আপনি ইটভাটা শ্রমিকের তাকে নিয়ে ইউনিয়ন করছেন, তাদের দাবি দাওয়া নিয়ে ইউনিয়ন করছেন, আর শ্রমিকের ইটভাটার মালিকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, এই দুটো একসঙ্গে যাবে না। সিপিআইএম এর নেতাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি, আমি ঠিক এই প্রশ্ন নিয়েই গিয়েছিলাম, আরও ইন্টারেস্টিং প্রশ্ন, চন্দন আপনাকে সাজঘরে যেতে হবে। আমি জাস্ট এই প্রসঙ্গে একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। ভোটের আগে আমি দেখেছিলাম সাঁওতাল 2-4টি সাঁওতাল পট্টিতে সিপিআইএম এর প্রচার গিয়েছে, আমি গিয়েছি কভার করতে গিয়েছি, আমি দেখলাম যে তারা বলছেন যে ওরা তো দেয়, তোরা নিচ্ছিস, মানে সাঁওতালরা সিপিআইএম এর ক্যাডারদেরকে বলছে। সেটা আমি সিপিআইএম এর নেতৃত্বকে যখন প্রশ্ন করলাম, তারা বললেন যে এটা আমাদের জনসংযোগের একটা প্রক্রিয়া, এবং তারা বলছেন যে বিরোধী দলগুলোর তো ইলেকটোরাল বন্ড রয়েছে, ইত্যাদি রয়েছে, আমরা গরিব মানুষের কাছ থেকেই টাকা নিই। তারা বলছেন যে এটা জনসংযোগের পদ্ধতি। আপনি কি বলবেন? না, হতে পারে, আমার পদ্ধতিগত ক্ষেত্রে আমার ইয়ে নেই, কিন্তু সে যদি দেখে যে তার ধান বিক্রির সময় মাঝপথে লোকজন জোর করে তাকে দিয়ে কম টাকা দিয়ে ধান কেনাচ্ছে, তার বদলে যদি সিপিআইএমকে দেখা যায় যে তার যথার্থ দাম যেটা পাওয়া দরকার তার জন্য আন্দোলন করছে, দেখুন এটা একটা অদ্ভুত অবস্থা। এই কারণের জন্য বলছি, মহারাষ্ট্রে শ্রমিক কৃষকের মধ্যে সিপিআইএমের বিশাল র্যালি দেখা গেছে। আজকে মহারাষ্ট্রে কি দেখা যাচ্ছে? বিজেপি জিতছে। কতগুলো ধাঁধার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে।
এটা এক কথায় কিন্তু দুম করে বলে দেওয়া যাবে না। এটা যথেষ্ট জেনে বুঝে পড়াশুনো করে তারপর কোনো মন্তব্য করা উচিত। আবার একই সঙ্গে সঙ্গে আজকে বিহারে, এই ঝাড়খণ্ডে, সেখানে সিপিআইএমের তথাকথিত ভালো বেস নেই, সিপিআইএমএল এর বেস আছে, সম্প্রতি জোট সঙ্গী এবং জিতেছে। এর কারণগুলোকে শুধুমাত্র ওই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলেই ইত্যাদি ইত্যাদি করলে হবে না। চন্দনদা, আপনাকে সাজঘরে যেতে হবে। আমি আর দুটো প্রশ্ন করব। সম্প্রতি আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আপনি মীনাক্ষী মুখার্জির সঙ্গে পাশে বসে, তা মীনাক্ষী মুখার্জি নামটা আমি করলাম কারণ আরজি কর কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে, বামেরা যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, অবশ্যই মীনাক্ষী মুখার্জি সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা যদিও কালেকটিভ লিডারশিপের কথা বলেন, মীনাক্ষী মুখার্জির সঙ্গে বা বামেদের সঙ্গে আপনি স্টেজ শেয়ার করেছেন। এই আন্দোলনের যে ঢেউ, মনে হয় না এই তরঙ্গ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে? না, পড়েনি। আচ্ছা, গ্রামেগঞ্জে এর এফেক্ট যদি গিয়ে পড়তো তাহলে অন্যরকম। হ্যাঁ, মিছিল হয়েছে। আমি আমার বাড়িতে দুজন গৃহ সহায়িকা আছেন, তারা ক্যানিংয়ে থাকেন, তারা আমাকে প্রায় রোজ জিজ্ঞেস করতেন, দাদা কি হবে, কিছু হবে তো। বা আমি যখন এই যে কৃপাখালিতে যে 9 বছরের মেয়েটিকে রেপ করেছিল, সেখানে যখন গিয়েছিলাম, সেখানেও মানুষজনের মাঝখানে কথাবার্তা শুনেছি আমি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একদম সংগঠিত আক্রমণ তৃণমূল করে চলেছে এবং সংগঠিতভাবে ভোট বাক্স লুট করছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে যদি একজোট করতে না পারা যায়, তাহলে এই অবস্থার থেকে বেরোনো সম্ভব নয়। এবং যেটা আপনি আগেও বললেন, আমি বলছি, যতক্ষণ না গ্রাম বাংলা বা আধা শহরগুলো, মফস্বলগুলোতে এই সংগঠন যতক্ষণ না শক্তপোক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয়। আমার শেষ প্রশ্ন, চন্দনদা, আরজি করের যে ভয়াবহ ঘটনা, তার প্রতিবাদে আমরা শুরু থেকে দেখতে পেয়েছি আপনি ভীষণভাবে সোচ্চার, ভোকাল একটা ভূমিকা নিয়েছেন। আমার শেষ প্রশ্ন, আমি যেটা দিয়ে শেষ করব, আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা, তার যে অসহনীয় পরিণতি, সেটা আমাদের প্রত্যেকের কাছেই সমান বেদনার। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে একটা উল্টো ডিসকোর্স দেখা গেল, যে জাস্টিস, সামাজিক ন্যায়ের একটা ধ্বনি কিন্তু উঠে এলো মানুষের মধ্যে থেকে। এখান থেকে কি আপনি কোনো আশার আলো দেখছেন? অ্যাট দ্য এন্ডিং নোট, সিপিআইএম, আপনি যে দলের সমর্থক, এবং যারা সমর্থক নন তাদেরও ভরকেন্দ্র অনেকটা সিপিআইএমকে কেন্দ্র করেই আবর্তিত হয়। মীনাক্ষী মুখার্জিকে কি নতুন কোনো সম্ভাবনার জায়গায় আপনি দেখছেন? আমি আরও যদি স্পষ্ট করে জিজ্ঞেস করি, বর্তমান মুখ্যমন্ত্রী, তার বিকল্প হিসেবে মীনাক্ষী মুখার্জিকে মনে হয়েছে আপনার? কমিউনিস্ট পার্টিতে এভাবে গণ্য করা হয় না, এটা তারা বলেন, কিন্তু আমি থামাচ্ছি না, আমি বলছি, হ্যাঁ, ব্যক্তি কারিশমা যদি প্রধান বিষয়বস্তু, জ্যোতিবাবুকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি সেই সময় সমর মুখার্জি থেকে শুরু করে যারা যারা ছিলেন তাদের বাদ দিয়ে জ্যোতি বোসকে ভাবুন তো। ঠিক, এ কথা ঠিক হয় না, ওটা ওরমভাবে হয় না। সময়ের দাবিতে একজন নেতার জন্ম হয়, ঠিক যেমন বুদ্ধদেব ভট্টাচার্য সময়ের দাবিতে এসে যে দাবিগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এসেছিলেন, ওটা সময়ের দাবি ছিল যে এক্ষুনি শিল্পায়নে আমাদের জোর দিতে হবে, এবং জোর দেওয়ার জন্য যা করার তারা করার চেষ্টা করেছিলেন। তার উল্টো দিক, সোজা দিক ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক লোক অনেক কথা বলতে পারে, কিন্তু তারা করে দেখিয়েছিলেন যে সম্ভব, করে দেখিয়েছিলেন। এবং সেটা কিভাবে ঘটতে দেওয়া হলো না, সেটা সকলের কাছে আজকে স্পষ্ট। আজকে মমতা ব্যানার্জি দোষ দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীর বাবা দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জিকে, যে নন্দীগ্রামে অত্যন্ত বড় চক্রান্ত সংগঠিত করা হয়েছিল। এবার এই রকমই ভাবে আমি মনে করি যে এখন সিপিআইএমের যে সমস্ত নতুন ছেলে মেয়ে এসেছে, আমি এর আগেও কথাটা বলেছি, সিপিআইএমের এই মুহূর্তে প্রতীকুর রহমান আরও 4-5টা দরকার। প্রতীকুরকে আলাদা করে কেন বলছেন? কারণ সে গ্রামের ছেলে। আচ্ছা, সে গ্রামে রাজনীতিটা করে। আচ্ছা, চণ্ডীচরণ লেটকে নিয়ে আসা হলো, তাকে গ্রামীণ রাজনীতিতে নিয়ে যাওয়া হলো না, স্পষ্ট করে।
তাকে এখন শহরে পড়াশুনো করতে হচ্ছে সব কিছু। সাধারণ মানুষ বলার থেকে তো আপনি বলার গুরুত্ব বেশি। দলের নেতাদেরকে বলেছেন এই কথা? হ্যাঁ হ্যাঁ, শুনুন, কমিউনিস্ট পার্টি এখনো পর্যন্ত তারা যৌথ সিদ্ধান্তেই থাকেন, এখনো পর্যন্ত কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে কমিউনিস্ট পার্টি চলে না। আচ্ছা, আমার থেকে ওরা অনেক বেশি ওয়াকিবহাল যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এবার আমরা বাইরে থেকে দাঁড়িয়ে সংগঠন করুন বলে চিৎকার করছি, তাতে আমার ভূমিকা কতটা? আমি শুধু আমার মানে সরাসরি অস্ত্র হচ্ছে নাটক, আমি সেটা করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্ত ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে গিয়ে মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মানে এটা তো খুব সোজা কথা, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা এখনো লড়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাতে আরো সহায়তা দেওয়া যায়, আরো বেশি করে, সেটা বুঝতে পেরেছি। আর দুটো জাস্ট প্রশ্ন করবো চন্দনদা, আপনার সময় হয়ে এসেছে, আর 2-3 মিনিট সময় আছে হাতে। আমরা খুব সংক্ষেপে জানতে চাইব, এই হরিদার চায়ের দোকানে আমি দেখেছিলাম একদিন পার্সোনালি, আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন ভদ্রমহিলা সম্ভবত গ্রাম থেকে এসেছেন, কলকাতা দেখতে এসেছেন, আপনাকে দেখতে ওই দেখো বাহার বাবা, ওই দেখো বাহার বাবা করে উৎসাহিত হয়ে আপনার দিকে ছুটে গিয়েছিলেন। কেমন লাগে? তখন ইষ্টি কুটুম সিরিয়ালটা খুব জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, দেখুন, স্বীকৃতি তো এটা। আচ্ছা, এটা তো স্বীকৃতি, একজন অভিনেতা তো স্বীকৃতির পাওয়ার আশা করেন। চন্দন সেন বললে আরও বেটার লাগতো, বাহার বাবা না বলে। দেখুন, আমাদের যে সাংস্কৃতিক অবস্থা বা ব্যবস্থা, আজকের তারিখে আপনি কাকুলি চৌধুরীর পালা এই কথাটা বললে 10,000 লোক সঙ্গে চলে আসে। ঠিক। এবার যারা কাকলিকে দেখেছেন অন স্টেজ, মানে বহু অভিনেতা অভিনেত্রী আছেন, ভয় পান, ওর সঙ্গে স্টেজ শেয়ার করলে মরে যাব, ভয় পান। এই দাপট মানে অনবদ্য অভিনেত্রী, মানে এরকম আমাদের যে সমস্ত ছোটোখাটো বন্ধু বান্ধব, মানে ছোটোখাটো মানে বড় অভিনেতা তারা যখন যাত্রায় যে যান, যে তাদের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মানুষ চলে আসে, সেটা তো স্বীকৃতি এক ধরনের। দেখুন, আমি একটা কথা বলতে কিন্তু বাধ্য হচ্ছি, আমরা যারা এই তথাকথিত থিয়েটার করি, তারা আপামর জনসাধারণকে চিনি না। আচ্ছা, যে সিনটা করে মনে হলো যে ইস, এরকম একটা সিন করলাম, বাইরে যখন যাচ্ছি তখন ক্যালকাটা ক্লাব থেকে শুরু করে গ্রামের মানুষ পর্যন্ত তারা ওই সিনটার জন্য আমাকে অভিনন্দিত করছেন। সুতরাং একজন অভিনেতা সে চাইবে যত সংখ্যক বেশি মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়া যায়। এবার সেই স্বীকৃতি কোন ফর্মে আসছে, কারণ আপনি গোড়াগুড়ি আপনি যদি ভালো করে ভেবে দেখেন, এই আমরা যাকে গোল্ডেন এরা বলি, 50-এর দশক, 50 থেকে 70, সেই গোল্ডেন এরায় সাধারণ মানুষ কি যেতেন এই নাটকগুলো দেখতে, একাডেমিতে আসতেন বা নিউ এম্পায়ারে যেতেন বা ওপাশে মিনার ভাই যেতেন না, শহুরে মানুষ যেতেন। ঠিক। আর গ্রামের মানুষ তারা কিন্তু ওই বোর্ড থিয়েটারগুলোতেই যেতেন, রঙ্গনায় যেতেন, স্টারে যেতেন। এটা বরাবরের ঘটনা, আজকের তারিখেও সেই কথাটা একদম সত্যি, যে আজকে যত লোক, ধরে নিন, আমি আপনাকে একটা সহজ করে বলছি, উৎপল দত্ত থিয়েটার করেন, এই প্রশ্নে আমি আসতাম, হ্যাঁ, থিয়েটার করেন, এইটা আপনি যদি জনসমীক্ষা করেন, তাহলে কতজনকে দেখবেন যে উৎপল দত্ত থিয়েটার করেন? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানে আমি আমার গৃহ সহায়িকাকে বলতে শুনেছিলাম, এই লোকটা এলেই তো প্রসেনজিতের কাছে মার খায়। হ্যাঁ, উৎপল দত্তের এটা শেষ জীবনের স্বীকৃতি মানুষের কাছে। এটার বাস্তব ভিত্তি কতটা, এটা কতটা দুঃখজনক, আমি সেই বিষয়ে যাব না, কিন্তু এটা বাস্তব। এটা দুঃখজনক নয়, এটা খুব ভুল ধারণা। দুঃখজনক নয়, এটা একজন অভিনেতার স্বীকৃতি। এবার আমি আপনাকে বলছি, সে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে আরও কি করেন, সেটার জন্য যারা জানেন তারা ওই জনসংখ্যার মানুষজনই তাকে
অভিনন্দিত করেন। যেমন আমাদের এখানে কটা লোক জানে যে মানে সারা বিশ্ব জুড়ে ডিসেবলড, বিশেষভাবে সক্ষম বলি আমরা, সেই সমস্ত বাচ্চাদের জন্য সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে আফ্রিকা জুড়ে মেসি কি পরিমাণ কাজ করে চলেছেন, রোনাল্ডো কি পরিমাণ কাজ করে চলেছেন। রোনাল্ডো আরো বেশি করে করবেন, কারণ উনি ফুটপাথ থেকে উঠে এসেছেন, সেই জন্য উনি জানেন কিভাবে মানুষ বাঁচে। তো এরা যারা করে চলেছে এগুলো আড়ালে থেকে গেছে। আপনি মেসিকে চেনেন ফুটবলার হিসেবে, কিন্তু আপনি মেসিকে চেনেন না, হ্যাঁ আপনি মেসিকে চেনেন না যে সে আফ্রিকায় দৌড়ে যায়, ঠিক সে স্পেনে দৌড়ে যাচ্ছে, সে গ্রিসে দৌড়ে যাচ্ছে, কারণ ওখানে বাচ্চারা খেতে পাচ্ছে না, গোছের একটা অবস্থার মধ্যে চলে, এবং সিরিয়ার যুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ড ছিল সর্বত্র। একদম। আমার শেষ প্রশ্ন, আমি আপনাকে আরেকটা কথা বলি, যে হচ্ছে মারাদোনা, সে ওই ক্লাবটাকে বেছে নিচ্ছে যেখানে যে ক্লাবের সদস্যরা সব শ্রমিক এবং গরিব মানুষ। মারাদোনার তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট ছিল একদম, এবং এই শহরে মারাদোনা এসেছেন, জ্যোতিবাবুর সঙ্গে শ্রমিকদা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেসব তো ইতিহাস আমরা আরেকদিন আলোচনা করব। আমার শেষ প্রশ্ন একটা জাস্ট টপিংস, এই প্লেটের ওপর একটা টপিংস, সেটা হচ্ছে আমি 5টা নাম করব, আপনাকে একটা করে বাক্য বলতে হবে। 1 নম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অসম্ভব ডেডিকেটেড। আপনি ওর এখন অভিনয় করার, আপনি ধরুন আপনি এই যে জাতিস্বর, তার জন্য মাঝখানে চুল কামিয়ে ফেলে, এবং আজকে ওর যে বয়স, আমি ওর পাশে হাঁটলে ওনাকে যুবক মনে হয়। ঠিক। আপনি অভিনেতার ক্ষেত্রে যদি আসেন, একটা 85 লেন্সে একটা আঙুল তুলতে হবে, বা একটা ওর সেন্স, ওর যে দক্ষতা একজন সিনেমার অভিনেতা হিসেবে, ক্যামেরাটাও দারুণ বোঝেন না, অসম্ভব ভালো বোঝেন, ওর যে দক্ষতা। এবং আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে কেউ চিনবে না, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি বললে 10 কোটি মানুষের মধ্যে কেউ চিনবে না, 5 কোটি, বলছি 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষ দৌড়বে। হ্যাঁ, বোম্বাদার দর্শকের রেঞ্জটা অনেক ওয়াইড, কারণ সব ধরনের ছবি, সব ধরনের না, সেটা করতে পেরেছেন যবে থেকে ঋতুর ছবির সঙ্গে কাজ করতে আরম্ভ করলেন, ঠিক করে সৃজিত পর্যন্ত এসে আরো গৌতম ঘোষ। কিন্তু ঠিক এক্সাক্ট প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যে কি সাংঘাতিক রকমের ডেডিকেশন নিজেকে ফিট রাখার জন্য এবং ওই চরিত্রকে তৈরি করার জন্য ভয়ঙ্কর ডেডিকেশন। এবার আপনার সেটা পছন্দ না হতে পারে, অপছন্দ হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু যদি আপনি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, আমি বলবো যে আমার দেখা অন্যতম, ওনার কাছ থেকে যে জিনিসগুলো শেখার আমার, সেটা হচ্ছে ওইগুলো, যে প্রত্যেকটা স্ক্রিপ্ট রেডি করে আসছেন ফ্লোরে। দেবশঙ্কর হালদার আর একটা নাম বলছেন, আমাদের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা, আমাদের প্রজন্মের। ব্রাত্য বসু আমাদের প্রজন্ম নয়, ও আমাদের পরের প্রজন্ম, আমার থেকে অনেক ছোট। বাংলা নাট্য রচনার ক্ষেত্রে ইন্দ্রাশিসের পরে ওর হাত চমৎকার। এখন কফি খেতে খেতে গল্প হতে পারে, আর সেই জায়গা আছে না, দেখা হলে কিরে কেমন আছিস তা অবধি ঠিক আছে, কিন্তু আমি বলবো ব্রাত্য বসুর লেখা নাটক, এই রানী ক্রেউসা বলে একটা নাটক, অসাধারণ লেখা। আপনি বলতে পারেন অমুকের দ্বারা প্রভাবিত, অমুক নাটক থেকে টুকে দিয়েছে, হ্যান করে অনেক বিতর্ক ছিল। উইঙ্কল টুইঙ্কল কেন, ওর বেশিরভাগ নাটকেই আপনি বলতে পারেন টুকে দিয়েছে, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু যখন বাংলাটা লিখেছে, তখন সেই বাংলাটা এমন চমৎকার করে লিখেছে ঠিক, যে যেটাকে আপনি অস্বীকার করতে পারেন। তার সাহিত্য মূল্য অবশ্যই ইতিহাস শিক্ষিত হয়ে থাকবে। আমার শেষ দুটো নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ নামটা শেষে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের অন্যতম ফ্যাসিস্ট একজন নেত্রী, অসম্ভব ধূর্ত, এবং যারা বলেন উনি রাজনীতি বোঝেন না বা কোনো কিছু, তারাই কিছু বোঝেন না। মানে যারা বলেন উনি উন্মাদ, ওনার রাজনীতি কিছু বোঝেন না, তারাই কিছু বোঝেন না। মমতা ব্যানার্জি অসম্ভব। মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রীটা বাদ দিলাম,
আমি বলছি আপনি মমতা ব্যানার্জির পুরো কেরিয়ারটা দেখুন, অসম্ভব ধূর্ত এবং দক্ষিণপন্থী রাজনীতিতে যা যা করা দরকার তাই করেছেন এবং করে যাবেন। একটু আগামীর দিকে তাকানো যাক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি দিয়েই শেষ করছি। মীনাক্ষী মুখার্জি অসম্ভব রকম সম্ভাবনাময় একজন নেত্রী, যার ক্ষমতা আছে মানুষকে জড়ো করার। এই ক্ষমতা, যেমন আমি আপনাকে বলছি যে আমার মতে সিপিআইএমের সবচাইতে বড় ক্ষতি হয়ে গেল সীতারাম ইয়েচুরির চলে যাওয়া। কারণ আমি বলবো সিপিআইএমের আর একজন নেতাকে দেখান যাকে মানে বিজেপির ব্যক্তিগত কোনো ফাংশন হলে ডাকে, কংগ্রেসের ব্যক্তিগত ফাংশন হলে ডাকে। ভারতবর্ষের যতগুলো এই অ্যাকসেপ্টেন্সটা ছিল, এবং উনি কিন্তু কোনো জায়গায় গিয়ে 15টা লোক জড়ো করে একটা মোটামুটি সংগঠন করার ক্ষমতা রাখতেন। কাল্ট ছবি সেই ইন্দিরা গান্ধীকে ডেপুটেশন দিচ্ছেন, সব তো আলাদা ছবি। কিন্তু আমি বলছি সত্যি একজন জননেতা, জনসংগঠক এবং বামপন্থী রাজনীতির যতটা সম্ভব প্রয়োগ করা সম্ভব এই দেশের বুকে দাঁড়িয়ে, সেইটা কিন্তু করার মতো একজন নেতা। ওনার চলে যাওয়াটা আমার মতে সিপিআইএমের অন্যতম বড় ক্ষতি এই মুহূর্তে, এবং আমি বলবো ইন্ডিজোটেরও এই মুহূর্তে সবচাইতে বড় ক্ষতি। আমি ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস নন্দনের ঠিক পিছনটায় আমরা বসে আছি। বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করেন? এটা দিয়ে শেষ করব। ভয়ঙ্কর মিস করি। আজ নয়, ধরুন রডন স্কোয়ার কি করতে চেয়েছিলেন, একটা নাটকের হাব করতে চেয়েছিলেন, যা মানে ভারতবর্ষের কারোর মাথায় আসে। শিলিগুড়িতে একটা ফিল্ম সিটি করার জন্য জমি নিয়েছিলেন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বালাসন নদীর ধারে, জঙ্গল কাছে, পাহাড় কাছে, সব কাছে ফিল্ম সিটি করতে গিয়েছে। সেটা মমতা ব্যানার্জি এখন প্রাইভেট লোককে বেচছে। যাই হোক, তো বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ আমি মনে করি, যিনি কমিউনিস্ট মতাদর্শের ব্যক্তিগত জীবনে প্রয়োগ, সেটা শুধু একা বুদ্ধদেব ভট্টাচার্য করেন না, বেশিরভাগ কমিউনিস্ট নেতাকে যদি দেখা যায় যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তারা প্রায় সকলেই করেছেন। দু একজন ব্যতিক্রম আছে, যেমন বলুন না। যেমন সুভাষ কাকা। আচ্ছা, সুভাষ কাকা যেমন পশ্চিমবঙ্গের মানুষ, তাদের জন্য যে পরিমাণ তার সারা জীবনের কাজ আছে, বিশেষ করে সুন্দরবন চত্বরটা জুড়ে, কিন্তু সুভাষ কাকা যে বাড়িটায় থাকতেন, আর সুভাষ কাকা যে বাড়িতে থাকতেন আগে, মানে এখন রমলাদি যেটাই থাকেন, শ্যামল চক্রবর্তী তো একই রকম সুযোগ পেয়েছিলেন। থাকলেন না কেন? কেন একটা দু কামরার ঘরে থাকলেন? থেকে শুরু করে আর অনেকে অসীম দাশগুপ্ত আগে জানুন অসীম দাশগুপ্তর কে, পারিবারিক বিষয়টা জানুন, ব্যক্তিগত জীবন বা পড়াশোনা। তো সুতরাং কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ভিশন ছিল, যে ভিশনকে তিনি কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোতে পর্যন্ত পাস করাতে পেরেছিলেন। এই যে মানুষজন যেটা বোঝে না আর কি, সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টিতে কোনো কেউ একক একটা সিদ্ধান্ত নিতে পারে না। এটা কেন্দ্রীয় কমিটিতে যেতে হয় যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, যেমন সিঙ্গুরের সিদ্ধান্ত, কেন্দ্রীয় কমিটিতে যেতে হয়, পলিট ব্যুরোতে যেতে হয়, তারপর সেই সিদ্ধান্তের এখানে হয়। হঠাৎ করে বুদ্ধদেব ভট্টাচার্য এক রাতে ঠিক করলেন ঠিক ওখানে করব, হয় না। এবং এটা গোটা কেন্দ্রীয় কমিটি, গোটা রাজ্য কমিটি ডিসিশন একদম। কিন্তু ওর এই যে ভিশনটা, যে এই সময় এটা দরকার, পার্সু করা দরকার, আমাদের দরকার, যেটা 78 সাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিলেন, যার 15 বছর ধরে চেষ্টা করার ফল হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, 15 বছর ধরে লড়ে যাওয়ার ফল। তেমনি বুদ্ধদেব ভট্টাচার্য থাকা মানে, বুদ্ধদেব ভট্টাচার্য যেমন আমি জানি না ভারতবর্ষের আর কটা স্টেট আছে যে স্টেটের সরকার তারা 25টা ছবি প্রযোজনা করেছে। হীরক রায়ের দেশের মতো ছবি আছে,
তারা তারা করেছেন কিনা আমি জানি না। আমাদের এখানে ভয়ঙ্কর রকমভাবে সর্বত্র যে সাংস্কৃতিক আধিপত্য এবং যে উত্তরাধিকারের ফলে যে আধিপত্য তৈরি করতে পেরেছিলেন সেটা ওনার দ্বারাই সম্ভব হয়েছিল। সুতরাং ওনাকে যদি এখন মিস না করি কাকে করবে? অনেক যেমন সুভাষ চক্রবর্তীকে ভয়ঙ্কর মনে হয় ব্যক্তিগতভাবে যে মিস করে না, একজন নেতা হিসেবে। আচ্ছা, একজন নেতা হিসেবে যে সুভাষ চক্রবর্তীর মতো একজন জননেতা, তাকে যেমন মিস করা হয়, আমি ঠিক মনে করি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন জননেতা তাকে একই রকমভাবে মিস করি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ অনেক 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 আলো আধারি বিষয়ে কথা বললাম। চন্দনদার থিয়েটার অত্যন্ত 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 কাছের জায়গা। চন্দনদার এখন সাজঘরে যাবেন, আমরা খুব বেশি সময় পেলাম না। আগামী দিনে চন্দনদার সঙ্গে নিশ্চয়ই আরও অনেক বিষয়ে কথা বলবো এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।